জি দেখুন, এই যে যে ঘোষণা আমি যেটা দেখলাম পত্রিকায় টেলিভিশনেও আমি শুনেছি 28টা দফা 28। আপনি প্রত্যেকটা দফা আমি অতটা বিচার বিশ্লেষণ করে আমি দেখতে পারিনি, কিন্তু মানে অ্যাট এ গ্লান্স আমার কাছে যেটা মনে হয়েছে প্রত্যেকটা দফা আপনি ইন্ডিভিজুয়ালি একটু দেখবেন যে এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু তার মধ্যে লক্ষণীয় না। এখন এই ঘোষণাটাই আপনি দেখবেন এই ঘোষণার মধ্যেই বলা হয়েছে যে এটা যেমন একটা দল ইতিমধ্যে নাখোশ হয়েছে এবং তারা বলেছে যে এইগুলো সংবিধানের প্রিয়াম্বলে থাকতে হবে এবং সেইটা নিয়ে কোনো কথা বলে নাই। তারা বলছে এইটার আইনি কাঠামো দিতে হবে এখনই। এখন দেখেন এই সরকারের আইন করার তো কোনো ক্ষমতা নাই। এই সরকার কি করতে পারে? অ্যাট বেস্ট রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্স করাতে পারে। তাহলে এটাকে আইনের রূপ দিতে হলে সর্বপ্রথম কি দরকার? আইনসভা দরকার। আর সেই কারণেই তো নির্বাচন দরকার, একটা সংসদ দরকার। সংসদ না হলে আপনি আইন কিভাবে হবে? আর আইন এই উপলব্ধিবোধ বা এই ঘোষণা যেটাই আমরা বলি না কেন, এটার আইনি কাঠামো কিভাবে দিবে তারা? সেই জন্য এখন কেবলমাত্র এই জুলাই ঘোষণা আমার কাছে প্রস্তাবনা মনে হয়েছে। এবং এই প্রস্তাবনাগুলোকে কি করবেন দেখেন, আগামী সরকার কি ধরন হবে। আমি একটু আগে যে কথাটা আমি বললাম যে বিএনপি একটা উপস্থাপনা দিয়েছে যে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং নির্বাচনে যারা জয়ী হবে তাদের প্রত্যেককে নিয়ে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা গঠন করার মতো পর্যায়ে যায় তাহলে তারা জাতীয় সরকার করবে। এখন দেখেন এই অপশনটাই যদি না থাকে, এই অপশন যদি বাস্তবায়ন না হয়, তাহলে আপনি দেখেন এই যে যেটা বলছে ওনারা যে জুলাই ঘোষণা যেটাকে আইনি রূপ দিতে হবে, সংবিধানে সন্নিবেশিত করতে হবে। আমি আর একটা জিনিস দেখেছি যেটা আমাকে আহত করেছে, সেটা হলেই সংবিধান নতুন করে লেখার সময় ওই সরকারের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই জিনিসগুলো সংবিধানে সন্নিবেশিত করে। তাহলে আপনি একটা জিনিস দেখেন যেটা সবচেয়ে সংবিধানে নতুন করে লেখা হবে, কথাটাকে খুব ক্ষীণভাবে একটা জায়গায় বলে গেছে তারা, কিন্তু এটা খুব দুঃখজনক। সংবিধান ক্ষীণভাবে লেখা হবে না, সংবিধান একটা দেশের আছে। এবং আপনি দেখবেন উনি শুরুই করছেন, ওনার প্রথম দফার মধ্যে উনি বলেছে যে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, এবং আমাদের দেশের সংবিধান যেটা 1972 সনে রচিত, সেই সংবিধান কিন্তু আপনি লক্ষ্য করবেন যে স্বাধীনতার ওই ঘোষণার থেকেই কিন্তু শুরু হয়েছে এবং এর পরবর্তী সময় এই স্বাধীনতাই কিন্তু ছিল মূল সোর্স অফ আওয়ার কনস্টিটিউশন। তো সেইখানে এবং দেখবেন প্রিয়াম্বলে সেই কথাগুলো চলেও আসছে। আমার বক্তব্য হলো সংযোজন করা। সংবিধান তো আর এমন কোনো বিষয় না এটা ওই যে আমাদের কি বলবো কোনো ধর্মগ্রন্থ না কারো যে এটাকে আমরা অ্যামেন্ড করতে পারবো না। সংবিধান অ্যামেন্ডমেন্ট করবে এবং সংবিধান সকল সরকার প্রত্যেকটা কন্টিনিউয়াসলি তারা কিন্তু অ্যামেন্ডমেন্ট করে গেছে। সুতরাং আইনি কাঠামো দিতে হলে এখন এই 28 দফা উনি যেটা কালকে ঘোষণা করেছে এটার আইনি কাঠামো কিভাবে দিবে এই সম্পর্কে কেউ কেউ মনে করেন যে এই ঘোষণাপত্র একটা হচ্ছে সবাইকে দিয়ে একটা কমিটমেন্ট করানো জাতির সামনে যে আন্দোলনে যারা ছিল তাদের আইনি সুরক্ষা দিতে হবে। তা আমি অতীতে কোনো আন্দোলন সংগ্রাম অভ্যুত্থানে যারা ছিল এবং কে ছিল না এটা বলেছে সেই তালিকা কে করবে এবং তার আইনি সুরক্ষা কিভাবে হয়, মানে কাদের? এটা কি এই সুরক্ষা কি যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তাদের সুরক্ষা, নাকি এটা এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন যারা বেশ সক্রিয় বা যাদের এই কথাটা তাদের সুরক্ষা না কার সুরক্ষা? এই কথাটা অস্পষ্ট। যারা আন্দোলন করেছে, বিএনপির নামে কয়েক লক্ষ নাশকতার মামলা আছে, তাহলে রাজনৈতিকভাবে তারা হয়রানি হয়েছে না? একটা সরকার জনগণের নির্বাচিত হলেই নির্বাচিত সরকারের প্রথম কাজই হলো জনগণের নিরাপত্তা বিধান করা। সরকার যদি স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, বাট আমি জানি না, জাস্ট আপনি তো বলতে পারবেন, রুহিন হোসেন প্রিন্সও যদি বলতে পারেন কোন আন্দোলনের পরে আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কোনো বিষয় এটা অভ্যুত্থান করলে সেনা অভ্যুত্থান করলে বা তারা ইনডেমনিটির প্রশ্ন। এখন প্রশ্নটা হলো সেইটা কারা? সেইটা বিপ্লবী সরকার করে। আমাদের দেশে তো সাংবিধানিক সরকার, বিপ্লবী সরকার না। এখন যে সংবিধানের আলোকে, সুতরাং এই সাংবিধানিক সরকার। এখন বিষয়টা হলো কোনখানে বিপ্লব। এখন হঠাৎ করে কারো আরেকটা প্রসঙ্গ আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি, এটা বলে রাখি যে প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় যারা আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ, ছাত্র সবার কথা উল্লেখ করা আছে, সশস্ত্র বাহিনীর কথা এখানে উল্লেখ নেই, যাদের ভূমিকা খুব অস্বীকার করলে মনে হয় যে আমি আপনার কাছে সেইখানে আমি আসতেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এই কথাটার উত্তর দিয়ে এটা কেন আমি আপনার এই কথাটার উত্তর আগে দিয়ে আমি এমনি মিস করে গেলেন নাকি এটা সুকৌশলে আমি জানি না। আমি আপনাকে খুব পরিষ্কার, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি।
এটা আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে না, আমার ব্যক্তিগত উপলব্ধিটা আজকে আমি আপনাকে বলছি। শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে 16টা বছর আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। কি কারণে? জনগণের যে সকল প্রতিষ্ঠান, বাংলাদেশ সেনাবাহিনী বলেন, ব্যুরোক্রেসি, সিভিল আর মিলিটারি যাই বলেন, তারা সবাই জনগণের প্রতিষ্ঠান। জনগণের সবসময় আশা থাকবে যে তারা একটু অ্যাডজুডিকেটরের ভূমিকায় থাকবে, অর্থাৎ তারা কোনো সরকারের জন্য ইনক্লাইন্ড হবে না, তারা ইনক্লাইন্ড হবে ফর দি কান্ট্রি, ফর দি সেফটি, ইন্ডিপেন্ডেন্স অফ দি নেশন, যেটা আমাদের সেনাবাহিনীর ঐতিহ্য আছে। আপনি দেখেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তার সরকার পলায়ন পর হওয়ার পরে আমরা বারবার দেখেছি সেনাবাহিনীর উপরে নানা রকম চাপ ছিল যে শেখ হাসিনাকে সমর্থন কেন করা হচ্ছে না, কেন হয়নি। শেখ হাসিনা যাওয়ার পরে তার যে সমস্ত জিনিসগুলো অডিও ভিডিও ক্লিপ লিক হচ্ছে, আমরা সেখানে দেখলাম যে তিনি বারবার আদেশ করেছিলেন। অর্থাৎ আমি আরও সোজাভাবে বলি, জেনারেল আজিজ থাকার সময় সেনাবাহিনীকে যেমন ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে 2018 সনে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন, ওনাদের টার্গেট ছিল যে এখন যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন ওনার নেতৃত্বে উনিও এই সেনাবাহিনীকে সেই একই কায়দায় এই স্বৈরাচারকে প্রোটেকশন দিবে এবং এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এই সেনাবাহিনী সেটা করে না। অর্থাৎ সেনাবাহিনী কী করে? সেনাবাহিনী কোনো রাজনীতি করে না বা কোনো রাজনীতির পক্ষেও যায় নাই। সেনাবাহিনী যেটা করেছে, তারা মানুষের পালস অনুধাবন করেছেন এবং বুঝছেন, স্বীকার করে নিয়েছেন যে তা স্বীকার করার সুযোগ অতীতে ছিল না, সেই সুযোগটাকে স্বীকার করে তারা কি বললেন যে হ্যাঁ, দেশটা জনগণের, আর দেশের রাজনীতিবিদরা জনগণকে প্রতিনিধিত্ব করে, তাই আপনারা আসুন এই পরিস্থিতিতে আপনারা দেশটাকে দেশের দায়িত্ব নেন। সাধারণ নিয়মে কি হয়েছে আপনি দেখেন, পাকিস্তানের শাসন আমলে দেখেন, বাংলাদেশের কখনো কখনো এই সময় রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী কিন্তু ভিন্ন কায়দায় হ্যান্ডেল করতে পারতেন, সেনাবাহিনী কিন্তু উচ্চাভিলাষী হতে পারতেন, সেনাবাহিনী কিন্তু সেটা হয়নি। সেনাবাহিনী তার ঐতিহ্যকে ধরে রেখেছে যে সেনাবাহিনী দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক কোথায়, সেই সেনাবাহিনী বক্তব্যটা এখানে আসেনি। এখন আপনি আসে না কি কারণে? সেনাবাহিনী যদি যেই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বলে স্বৈরাচারের পতন হয়েছিল, সেনাবাহিনী যদি সেই ভূমিকায় না আসতেন, তাইলে পতন এত তাড়াতাড়ি ত্বরান্বিত হতো কিনা সেটা নিয়ে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত এবং আরও দায়িত্বপূর্ণভাবে আমাদের বক্তব্য দেওয়া উচিত বলে আমি মনে করি। সেনাবাহিনীকে এইভাবে এটা অবজ্ঞা করেছে কিনা জানি না। আর এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অসাবধানতাবশত বাদ হয়ে যাবে সেটাও বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তো আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আমার তো মনে হয় যে বক্তৃতায় কিছুই বাদ যায়নি, শুধু এই একটি প্রসঙ্গ বাদ না, গিয়ে বক্তৃতায় অনেক কিছু আসার মতো না, আমি আপনাকে আবারও বলছি, বক্তৃতায় অনেক কিছু বাদ গেছে। জুলাই সনদের যে 28 দফা ওনারা বলেছে, এখন রাজনীতিবিদরা শোনেন, ওই একটা ছোট একটা 2 লাইনের একটা গল্প বলি। 2 লাইনের গল্পটা হলো এইরকম, আমি 2 লাইনের শেষ গল্পটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি। আমার আবার ওনার কাছে হ্যাঁ, আমি গল্পটা হলো এইরকম, যে বুড়িগঙ্গা নদী আছে না, কিছু লোক নৌকায় উঠে ওপার যাবে, তো নদীর মধ্যে তুফান উঠে গেল, নৌকা ডুবে যাবে। তো তখন সবাই তো আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ তুমি আমাদেরকে ভালো ভালো ওপার পৌঁছাও, আমরা ওপারে গিয়ে কেউ মসজিদে টাকা দেবো, এতিমখানায় টাকা দেবো, ইত্যাদি ইত্যাদি। ঝড় থেমে গেল, নৌকাটা ডুবলো না, সবাই ওপার গেল। ওপারে গিয়ে যে যেরকম প্রতিজ্ঞা করলো সে সেই রকম টাকা দিতেছে, দিয়ে চলে যাচ্ছে। তো এক লোক কিছু না দিয়ে চলে যাচ্ছে। তো এই যে ভাই, নদীর মধ্যে আপনি তো বেশি চিৎকার করে বলতেছিলেন আল্লাহ তুমি বাসাই ওপার নিলে আমি মসজিদে গিয়ে এই টাকাটা দিব, তখন কিছু না দিয়ে যাইতেছেন ভাই, এটা তো ঠিক না। বলছে আরে ভাই রাখেন, নদীর মধ্যে আল্লাহ আমারে ভয় দেখাইছে, আমি তারে লোভ দেখাইছি। এখন রাজনীতি করা মানুষদের সাথে অরাজনৈতিক সরকারের দ্বন্দ্বটা ঠিক ওই রকমই। অরাজনৈতিক সরকার যখন বারবার যে নির্বাচনের বিষয়টাকে প্রলং করতে চায়, নির্বাচন নিয়ে নানা রকম শঙ্কা বা আশঙ্কার কথা তৈরি করে বিভ্রান্তি তৈরি করতে চায়, তখন রাজনীতিবিদরা তো আর বিনা কারণে এত বছর রাজনীতি করে আসে নাই। তারাও চিন্তা করে ঠিক আছে, আমরাও ওনারা যেভাবে চলে আমরাও, অর্থাৎ কালকে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের অনেকেরই হয়তো দেখা যাবে এই ঘোষণা পছন্দ হয় নাই, কিন্তু আজকে দেখবেন আনুষ্ঠানিকভাবে তারা অনেকেই, কিন্তু এটা কি কারণে, যে অনির্বাচিত সরকারের আয়ু যত তাড়াতাড়ি শর্ট করা যায়, যত তাড়াতাড়ি দেশে নির্বাচন অনুষ্ঠান হয়, যত তাড়াতাড়ি মানুষ ভোট দিয়ে তার নির্বাচিত সরকার আনতে পারে। সো মিস্টার রহিম হোসেন প্রিন্স, ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু সবাই মোটামুটিভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এটি আমার পারসেপশন তাই। আসলে নির্বাচনের ঘোষণা যেটা বক্তৃতার মাধ্যমে এসছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, সেটাও মোটামুটিভাবে সবাই, অনেকে বেশি খুশি, অনেকে কম খুশি, বাট সবাই খুশি। থার্ড হচ্ছে জুলাই সনদ বা জাতীয় সনদ,
সেটার নিয়ে কি দেখেন আসলে পরিণতিটিকে? আর আমি সেনাবাহিনীর প্রসঙ্গটা টানলাম যে বক্তৃতার মধ্যে সেটা কেন আসলো না, সেটা কি ইচ্ছে করে নাকি ভুল অনবধানতাবশত? না, আমি একটা ছোট ছোট করে বলি। প্রথমে সন্ত্রানের শেষে বলি। একটা আসলে সেনাবাহিনী পার্ট, এটা উনি কেন আনেন না উনি বলতে পারবেন। আমি তো এখন দেখা সাক্ষাৎ ওনার সাথে নয়, অন্য টিমের যখন দেখা হয় তখন তো শুনি একটা ড্রাফট নাকি অনেকবার ধরে করেন। তার অনেকবার ধরে করলে তো কোনোটা ভুল হওয়ার কথা না। নিশ্চয়ই উনি একটা ওনার বিবেচনাটা করেছেন, এই জন্যে আমি সেইভাবে ভাবি। এবার আসি, আমি মাসুদ ভাইয়ের এই কথার সাথে একটু বলি। উনি যেটা বলেছেন ওনার দিক থেকে হয়তো কারেক্ট শেষে, কিন্তু এটা পরিষ্কার করে বলি, কমিউনিস্ট পার্টি এবং বাম, আমরা যারা বাম গণতান্ত্রিক জোট এবং আরও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি আছে এবং এই সময়ে মানুষ বুঝছে আমাদের পজিশনগুলো কি, আমরা কিন্তু পরিষ্কার বক্তব্য। এইরকম কোনো অনৈতিক পজিশন থেকে আচ্ছা যেটা পছন্দ করছি না, আচ্ছা হাত তুলে দিলাম, ওইটার মধ্যে আমরা নেই। আমরা পরিষ্কার করে আমাদের পজিশন বলছি, যার জন্য সনদে দেখবেন আমরা কিন্তু চূড়ান্তভাবে বর্জন করে চলে এসেছি। এখন বল ওনাদের কোর্টে কী কারণে, সুযোগ থাকলে পরে বলবো, এটা বোঝার জন্য এটা বললাম। এইবার আমি এই বিষয় সম্পর্কে একটা খালি ছোট মন্তব্য করি। আপনি দেখবেন ওইখানে বলছেন তো, ওই যে বললাম যে 28টা পয়েন্টে বলা যায়, উনি তো যেটা বলেছেন একদিকে ওনার এই অবজারভেশনকে আমি নাকচ করছি না, উনি যে বলছেন এর মধ্যে হয়তো প্রধান এরকম নাই। দেখবেন আন্দোলন বলতেছে যে রাজনৈতিক দল অমুক অমুক সংগঠন আন্দোলনে অংশগ্রহণ করে, তার মানে দীর্ঘ আন্দোলনের কোনো ব্যাপার নেই। এরকম আপনি পদে পদে নানা অসঙ্গতিগুলো খুঁজে পাবেন। তা আমি জানি না ঠিক, আপনি যেহেতু কোশ্চেনটা করলেন বলি এই ধরনের অসঙ্গতি রেখে এটাকে কীভাবে গ্রহণ করে, অন্ততপক্ষে আমার হিসাবে তা মেলে না। এটা গ্রহণ করলেও এটা অনেক ক্ষেত্রে তো মূল্য থাকবে কিভাবে। কথার কথা আমি একটা উদাহরণ দিই, ধরেন। আর এটাও তো আসলে মানে ইতিহাস বলে, বাংলাদেশের বিভাজিত রাজনীতির ইতিহাস তার বেশি বলে, যতই ঐকমত্যের চেষ্টা আপনারা করেন না কেন, যে সংবিধানে কোনো কিছু ঢুকিয়ে দিলেই এটা তো কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। মোটেই না, এটা সম্ভব না, এটা হবেও না। এমনকি যারা অঙ্গীকার করেছেন, এমনকি যারা মঞ্চে ছিলেন, তারাও যে ঠিক হুবহু এটা সংবিধানে যদি তফসিলে সন্নিবেশিত করেনও হুবহু করবেন, সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। এবং করলে যে সেটা বাতিল কেউ করবে না ভবিষ্যতে, তারও কোনো গ্যারান্টি নেই। একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট আপনি। শেখ হাসিনা তো অনেক চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন সংবিধানে, কিছু টেকে নেই তো না। বরঞ্চ এইখানে আমি অন্য একটা কথা বলি, এটা ছোট করে শেষ করি, যে এইটা হচ্ছে এইখানে অনেক পদে পদে এমন কথা আছে আপনার ইতিহাসের সাথে সাংঘর্ষিক, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন সাংঘর্ষিক। আচ্ছা আপনি বলেন তো, একটা ছোট্ট কথা বলি, এইখানে বলা হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই আমরা তো যে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করলাম কর্তৃত্ববাদী স্বৈরাচারী, তো ঠিকই আছে, কিন্তু 2008-এ তো একটা ইলেকশন হয়েছিল। তা আপনি দেখবেন প্রথমে সবটাকে নাকচ করে দিচ্ছেন, আবার আপনি 3টা ইলেকশনকেই বলছেন যে এই সময় সংকট হয়েছে। অন-11 এই দায় আপনি শুরু করলেন। অন-11-এর প্রকৃত দায় কী ছিল আমরা জানি না, আন্দোলন সংগ্রাম কী হয়েছিল। তা আপনি বললাম পদে পদে ইতিহাসকে আপনার সুবিধা মতো বললাম একপাক্ষিক রচনা অমুক করলেই, বরঞ্চ এটাকে আপনি আপনাদের কাজের মধ্যে দিয়ে অসাংঘিক, ওনারা অপ্রাসঙ্গিক করে তুলছেন, যেটা ক্ষতিকর। হ্যাঁ নিশ্চয়ই, যে এইখানে যতটুকু প্রয়োজন আমাকে যদি বলেন, ওইখানে ওনারা যেটা প্রস্তাব করেছেন হয়তো এই গণ অভ্যুত্থানেরটা সংবিধানের প্রশ্ন ভেতরে রাখা, আর এটা তফসিলে, তাও যে জিনিস হয়েছে এটা তফসিলে রাখার মতো জিনিসগুলো আমরা মনে করছি না, দেখি না। যাই হোক, সেটার পরিণতি কী হবে সেটা তো পরের বিষয়, একটা গেল। কিন্তু আমি এই কথাটা বলে আসি যে এই সময় আমাদের প্রধান গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে করি, কারণ ভোটের কথা বললেই তো ভোট হয় না। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, আমরা না, মানুষের কাছে চাওয়া কি, যে জনগণের মধ্যে যাতে সবাই তার ইচ্ছামতো ভোটটা দিতে পারে এবং জেনে বুঝে দিতে পারে, ঠিকমতো গোনা হয়। তো আমাদের উপদেষ্টা উনি তো বক্তৃতায় বলছেন ওই দিন নাকি উৎসব হবে, বাচ্চা কাচ্চা নিয়ে ভোট দিতে বলছেন। এখন যাই হোক, হয়তো উৎসব উনি ওনার মিন করছেন। আমরা বলি ভোটটাকে খালি উৎসব না, ভোট কিন্তু খুবই হাইলি পলিটিক্যাল বিষয়, কিন্তু সেটা বাংলাদেশে দীর্ঘদিন হারিয়ে গেছিল। সেইখানে একটা উৎসব মুখর পরিবেশের কথা আমরা বলতে পারি। বাচ্চা কাচ্চারা তো ভোট কেন্দ্রে যেতে পারে না, উনি তো নানা ঝুঁকিও থাকে। উনি এর আগে তো, এখন অনেক কথা তো ধরতে ইচ্ছে করে না, উনি এর আগে বলেছিলেন কাদের জন্য নাকি আলাদা বুথ করতে হবে, এগুলো করতে হবে, মানে কত কথা তো উনি বলেছিলেন। তারপর উনি বিদেশে যেয়ে বলেছেন বাংলাদেশের লোককে নাকি কয় টাকা দিয়ে ভোট কেনা যায় আর কি। তখন এই কথার উত্তর দিতে গেলে তো আর অন্য জিনিস হয়ে যায়, সেটা চাই না। কিন্তু আমি ওনার এই কথায় বেশি দিন উত্তর দিতে চাচ্ছি না, কেন জানেন? পরিষ্কার বক্তব্য আমাদের গতকালও বলেছি যে আমরা চাই যে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট করে তার তারিখ ঘোষণা করুক এবং নির্বাচন কমিশন থেকে শুরু করুক আমাদের সাথে, মানে সবার সাথে আলোচনা, যাতে করে নির্বাচনকে এই যে টাকার খেলা মুক্ত থেকে শুরু করে প্রশাসনিক মুক্ত করা, ভয় মুক্ত করা, এই পরিবেশ কিভাবে তৈরি